সমাপ্তির প্রণয় চতুর্থ পর্ব। বসার ঘরে উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদারের চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেয়। রওনক তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলে সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফাত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির পেছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বৌভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতে খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনক নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। ক্ষণিক পর পর সে তাকায় তার বাবার মুখের দিকে। তার মুখে যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে। মান অভিমানের জেরে এত বছর দূরেই থেকেছে, কিন্তু মাকে হারিয়ে এই শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাই বোন ছাড়া কেই বা আছে। বাড়িতে যত লোকই থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে, খোঁজ খবর না রাখা, তাহলে পর মানুষ আর কত করবে। তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবনটা তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছে। এই বয়সে এসে না হয় একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে ডেকে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পড়াশোনা ও কাজের সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসা বা তার সাথে জড়িত কারোর সাথেই তার পরিচয় নেই। রফিক ভূঁইয়া, রওনক বাবা, বৌমাকে তো দেখলাম না। দেখবেন না আমাদের পুত্রবধূকে? ডাকো তাকে, একটু পরিচিত হই। রওনক: কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দেব। আইনাল শরীফ: আন্টিরা দেখতে পারবে, আমরা আঙ্কেলরা কি দোষ করলাম? কি আজমল সাহেব, বউ দেখাবেন না আমাদের? আজমল: ভাই, যার বউ সেই চায় না দেখাতে, সেখানে আমি কি বলতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতিয়া ও রাবেয়া সিরাতকে রওনকের নানু বাড়ির লোকেদের সাথে পরিচয় করিয়ে দেয়। বড় মা বেঁচে থাকাকালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশকে সে চেনে না। সিরাত একগাদা মহিলার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন হাটের গরু মনে হচ্ছে, কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে বরাবরেরই মুখচোরা মেয়ে, লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রওনকের মামা খালা অনেকেই এসেছে, অধিকাংশরা তার প্রশংসাও করছে, অনেকে আবার তুলনা করছে আগের স্ত্রীর সাথে। তার মধ্যে রওনকের মেজ খালা একজন, রহিমা। তা বউ মানুষ, গা ভরা গয়নাগাটি পরে সেজেগুজে থাকবে, বিয়ের পরের দিন এত সাদামাটা সাজ মানায়? সিরাত: আসলে আন্টি, ভারী সাজগোজ আমার পছন্দ না। মুক্তা, রওনকের মামি: তুমি এখন বাড়ির বউ, কিসে জামাইয়ের শ্বশুরের মান থাকে সেই কাজ করবা। বিয়ের পর মেয়েদের পছন্দ অপছন্দ থাকে, তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এই রকম সাদামাটা থাকো, এতে কি জামাই শ্বশুরের সম্মান থাকবে? রাবেয়া বলল: কেন মামি, থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? রহিমা বলল: গায়ে গয়না না থাকলে কি বউ বউ লাগে? মুক্তা আড়ালে রহিমার কানে কিছু বলে। এবার রহিমা সিরাতের উদ্দেশ্যে বলে: তা দেখি, তোমার চুল কয়টা? সামনে দিয়ে তো দেখতে কমই লাগছে। সিরাত সহ উপস্থিত আতিয়া ও রাবেয়া দুজনেই বিরক্ত হয়, তবু মুরব্বীদের সম্মানে ও বাড়ি ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। মুক্তা বলল: কই দেখাও। আতিয়া:
আপা এখন থাক, পরে দেখবেন বাড়িতে এত মানুষ। রহিমা বলল, চুল তো খোপা করেই আছে, খুলে এক পলক দেখাবে, তাতে সমস্যা কোথায়? সিরাত এবার রেগে যায়। সে বাক্য ব্যয় না করে মাথার ঘোমটা খুলে চুলগুলো মুক্ত করে বাঁধন থেকে পাতলা সোজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ে। রহিমার বোধহয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখি নেই একবারে মাথায়, শরীরে হাড়ও গোনা যাবে মনে হয়। আগের বউটা কি সুন্দর লম্বা ঘন চুল ছিল, চেহারাও কি মায়া মায়া ভাব ছিল, শুধু গায়ের রংটা চকচকে হলেই কি সুন্দর হয়? মুক্তা বলল, পুরুষ মানুষ তো আসল সুন্দরের কদর করতে জানে না। কিছু মনে করেন না আবার, সত্যি যা তাই তো বলতেই হয়। এভাবেই চলতে থাকে তাদের বউ নিয়ে আলোচনা। এই সুন্দর, ওই সুন্দর না, আরও কত কি। সিরাত এবার তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ নাই হতে পারে, তাই বলে তুলনা দেবে? সিরাত বলল, না, মনে করব কেন? আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি? আগে নিজের রূপ আয়নায় দেখে অন্যকে বিচার করতে আসবেন। সে রেগে মেগে উঠে যায় সেখান থেকে। পেছন থেকে ভেসে আসে কিছু তিক্ত মন্তব্য। হীরা ফেলে কাঁচ ধরেছে, বউটা যেমন সুন্দর ছিল তেমন ভদ্র ছিল। কি দেখে যে এই মেয়েকে বিয়ে করেছে কে জানে? এই মেয়ে দিয়ে সংসার হবে আদেও? খালি মুখ ভরা চোপা। আপা, আমার তো নাহিলটার জন্য চিন্তা হচ্ছে, ছেলেটারে বাপের কাছ দিয়ে আলাদা না করে দেয়। পেছন থেকে ভেসে আসা একের পর এক তিক্ত বাক্যে সিরাতের মন বিক্ষিপ্ত করে তোলে। সিরাত অপমানে লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে, যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। রাবেয়া আতেয়ার উপরও তার ভীষণ রাগ হয়। তারা সেখানে থেকেও একটা প্রতিবাদ করলো না। এদিকে রাবেয়া, এটা তোমরা ঠিক করলে না। মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? আতেয়া, আপনাদের ওকে ভালো নাই লাগতে পারে, তাই বলে মুখের ওপর এভাবে অপমান তো করতে পারেন না। রহিমা বলল, আমরা কি অত ধরে বেছে বলেছি নাকি? একটুকু তো যে কেউই বলে, আর যা সত্যি তা বলবো না। মুক্তা বলল, মেয়েটার ভাষা শুনলে না পা, বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে। কত বড় বেয়াদব ভাবা যায়। খাওয়া দাওয়া শেষে কিছু সময় গল্প গুজব করে একে একে মেহমানরা বিদায় নেয়। রওনাফ বাড়ির ভেতরে প্রবেশ করে। বসার ঘরে দেখতেই পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্যে সালাম দেয়, তাদের সাথে টুকটাক ভালো মন্দ কথা বলে এগিয়ে যায় খালার দিকে। রওনাফ, আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? রহিমা, ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম, তুমি কেমন আছো? রওনাফ, এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন। তা খাওয়া দাওয়া করেছেন? পাশ থেকে মুক্তা বলে ওঠে, খাবে আর কি, তোমার বউ যা খাইয়ে গেছে ওতেই পেট না ভরলেও মন ভরে গেছে। রওনাফের কথাটা ভালো না লাগায় সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন, সে আবার কি করেছে? রহিমা, করবে আর কি, যা মুখের ভাষা করেছে। ও তো আমি সেই দুপুরেই চলে যেতাম, শুধু তোমার সাথে একটু দেখা করব বলে থেকে গেছি। রওনাফ, কি বলেছে ও? রহিমা, তা শুনে কাজ নেই, তুমি যাও, অনেক খাটুনি করেছো, এখন একটু বিশ্রাম নাও। মুক্তা, ছেলেটার একটু আদর যত্নে রেখো, মনে তো হয় না ওই মেয়ে তোমার ছেলে দেখবে। রওনাফ কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তা হানা দিয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকায় সে বাড়ির কাউকে জিজ্ঞাসাও করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই, ভেবে নেয় অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবেয়াকে। দরজায় নক করার শব্দে রওনাফ উঠে দরজা খুলে দেয়। রাবেয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢোকে। রওনাফ, বাড়িতে কি হয়েছে? রাবেয়া বুঝতে পারে না কোন বিষয়ে বলছে তার ভাই। রাবেয়া, কেন ভাইয়া, কি হবে? রওনাফ, মামিদের সাথে মিসকাতের কি ঝামেলা হয়েছে আমি তাই শুনতে চাইছি। রাবেয়া, ভাইয়া ওসব কিছু না, সে মিটমাট হয়ে গেছে, তুমি আর এ নিয়ে মাথা ঘামিও না। রওনাফ, যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা তুই আমাকে বলবি, দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করব না। রাবেয়া আবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নেয় তার ভাই রেগে যাচ্ছে, তাই সে বলে, বলবো, তুমি প্রমিস করো এই নিয়ে কাউকে কিছু বলবে না।
না, বলবো না বল। রাবেয়া দুপুরের ঘটনাটা পুরো খুলে বলে ভাইকে। রওনক পুরো ঘটনা শুনে বলে, যা, এবার আমি বিশ্রাম নেব একটু। রাবেয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে, খুঁজতে থাকে সিরাতকে। সেই দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। রওনফের নানু বাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী আর রওনফের ফুপিরা ছাড়া কেউ নেই। নাহিল সে ছোট দাদুর সাথে আজ সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিন দৌড়ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত, তাই এক ফাঁকে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। সন্ধ্যার পর রওনক নিচে আসলে ছেলেটাকে কোথাও না দেখে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাহিল তার দাদার ঘরে। রওনক পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পেছন থেকে আতিয়া বলে, তোমার বউ দুপুর থেকে ঘরে খিল দিয়ে বসে আছে, খাবারটা পর্যন্ত খায়নি। অনেকবার ডেকেছি, কাজ হয়নি। রওনক কথাটা শুনে চলে যায় নাহিলের কাছে। ছেলে তার ঘুমে কাদা। এই অসময়ে ঘুমোতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এই কটা দিন ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে গিয়ে ডাকে, নাহিল ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। নাহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমায়, আজ স্কুলে যাব না বাবা। রওনক না চাইতেও হাসি পায়। ঘুমের ঘরে কি বলছে সে নিজেও জানে না। রওনক বলে, যেতে হবে না, ওঠো। বেশ কিছু সময় মোড়ামুড়ি করে ওঠে নাহিল। কয়টা বাজে বাবা? রওনক, সন্ধ্যে 7টা। নাহিল, কি বলো? আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল তাই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। রওনক, সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবেই। ওঠো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, চলো। নাহিলকে খাইয়ে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে সে যায় আর এক গন্তব্যে। সেখানে কি পরিস্থিতি সে জানে না। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে নক করে, কোনো সাড়া পায় না। এবার হাতের থাবা জোরালো হয়। ভেতর থেকে ভেসে আসে বিরক্তি ভরা নারী কণ্ঠ, কতবার বলেছি জ্বালাবি না আমাকে। রওনক বলে, দরজা খোলো। অনাকাঙ্ক্ষিত কারোর গলা পেয়ে ভড়কে যায় সে, তবুও গো ধরে বসে থাকে। আজ সে কিছুতেই বাইরে যাবে না। রওনক বলল, কথা কানে যায় না? দরজা খুলতে বললাম তো। সিরাত বলল, আপনি যান, আমি ঘুমোবো এখন। রওনক বলল, মেজাজ খারাপ করবে না, দরজা খোলো। সিরাত বলল, বললাম তো আমি ঘুমাবো। রওনক বলল, ঘুমানোর হলে আমার ঘরে যেয়ে ঘুমাবে। ঘর ভর্তি লোকের সামনে তামাশা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই সে আঙুল মুচড়ে ধরে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। রওনক তার হাত ধরে টেনে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে হাত ছেড়ে দেয়। রওনক বলল, এবার বলো সমস্যা কী? সিরাত বলল, কোনো সমস্যা নেই। রওনক, তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? সিরাত বলল, কে কান্নাকাটি করেছে? এমনিই ভালো লাগছিল না তাই। রওনক বলল, তাহলে চোখ মুখের হাল এমন কেন? সিরাত বলল, ঘুমাচ্ছিলাম তাই। রওনক, শুনেছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে, তা তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাত এবার তেতে ওঠে। পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। সিরাত, হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবে, সব সুন্দর তো ওই মহিলাকেই লাগে। রওনক বলল, কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে, কিন্তু তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রওনকের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে আরও রেগে যায়। সিরাত বলল, কেন, আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায়া ভরা। আমার তো তার কিছুই নেই। রওনক বলল, আমি কখন বললাম এইসব কথা? সিরাত বলল, আপনার বলতে হবে কেন? বলার লোকের অভাব আছে? আপনার মামি খালারা বলেই তো কুল পাচ্ছে না। রওনক বলল, তাহলে এই ব্যাপার, বুঝলাম। তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসা টিংসা হচ্ছে নাকি? সিরাত বলল, ওই মহিলাকে হিংসা করতে যাব আমি? আমার এত খারাপও দিন আসেনি। রওনক বলল, তাহলে রাগার কারণ কি?
সিরাত বলল, ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর, আমার গায়ের রং ছাড়া আর কিছুই নেই। নাহিলকে নাকি আমি আপনার কাছ থেকে আলাদা করব। কেন বলবে এগুলো? চিৎকার করে বলল সিরাত। রওনক বলল, চিৎকার করো না, বাড়িতে অনেক লোকজন আছে। সিরাত বলল, সব নষ্টের মূল আপনি। না আপনি আপনার বউ ছাড়তেন, না এত বছর পর এসে এই বিয়েটা হতো। রওনক বলল, যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে আসছি যেন তোমাকে ওইসব বলে? সিরাত, চুপ থাকেন আপনি। আপনার জন্য আমার এত কথা শুনতে হয়েছে। রওনক বলল, শান্ত হও, আর চিৎকার করো না। তারা তো গ্রামের মানুষ, মুরব্বি, জানোই তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথায় সদ্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো? সিরাত বলছে, আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলল। সর্বদা শান্তশিষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে, যেন সে আজ নিজের সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। রওনক বলল, তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসো, আমার কথাটা শোনো। সিরাত বলল, কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথা শুনতে চাই না আমি তো ভালো না। যেখানে ভালো আছে সেখানে যান, কারোর কিছু বলার দরকার নেই। রওনা বলল, আচ্ছা শুনতে হবে না, খাবার আনছি, খেয়ে তারপর সারা রাত চিল্লিও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানার কোনায় বসা সিরাতের সামনে বসে বলে, নাও খেয়ে নাও। সিরাত বলল, খাবো না। রওনক, মানুষের ওপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের ওপর রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছুই না। সিরাত বলল, খেতে ইচ্ছে করছে না। রওনক ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে। ভাত মেখে মুখে সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনক তার দুই গালে হাত রেখে একটু চাপ প্রয়োগ করতেই দুই ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুরে দেয়। রওনক বলল, তারা যা বলেছে তা ঠিক নয়, কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত? এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বলল, এতে আমার কি ভালো লেগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী। তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমারকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হলো, নিভু গলায় বলল, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? রওনক বলল, তারা তোমাকে খারাপ কথা বলেছে এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বুদের সাথে তর্ক করেছো, এতে সবাই বলছে রওনকের বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্য তারা আরও তুলনা করার কথা শুনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার তখন ওইভাবে বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেটে থাকা খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলে, কে যেন বলেছিল খাবে না, এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল? সিরাত এবার প্লেটের দিকে তাকিয়ে দেখে সত্যি সে কথার ছলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়ার শেষে রওনক প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতেই অবাক লাগছে, দুদিনের বাচ্চা কিনা ৩৩ বছরের একটা লোকের উপর চিৎকার করে। কথা শেষ করে প্লেট নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে। সে নিজের কাজে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। মাঝে সময় মাত্র একদিন, এরপরই পরিবার পরিজন ছেড়ে ফিরে যেতে হবে নিজ স্থানে। সিরাত এখন পর্যন্ত তাকে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। ওইদিকে মেজ চাচির কথা মতো সিরাতকে নিয়ে যেতে হবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে সময় বিকেল ৪টা। রওনক বেরিয়েছে তার পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। বহুদিন দেখা হয় না। রাজশাহী আসলেও সেভাবে সময় হয়ে ওঠে না তার। তবে এইবার সবাই মিলে জোরাজুরি করাতে এবার আর না করতে পারেনি। সবাই মিলে নদীর সাইডে এসে, এটা তাদের আড্ডা দেওয়ার এক জায়গা ছিল এক সময়। এই নদী তার জীবনে বিভিন্ন উত্থান
উত্থানের সাক্ষী। সময় মতো পৌঁছে যায় গন্তব্যে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কলেজ জীবনের কিছু বন্ধু ও ছোট ভাই। সবার সাথে কুশলাদি বিনিময় করে, আড্ডা দেয়, পাশাপাশি হালকা নাস্তা করে। এদিকে সিরাত বিছানায় বসে অস্থির ভঙ্গিতে পা নাড়ছে। মন মস্তিষ্কের সাথে এক প্রকার দ্বন্দ্বে নেমেছে। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ঠিক করে সে ইলার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হালকা কাজের একটা 3 পিস পরে নিচে নেমে আসে। নিচে নামতেই সামনে পড়ে সায়রা বেগম। মেয়েকে সেজেগুজে বের হতে দেখে প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? সিরাত বলল, আম্মু ইলার বাসায় যাব একটু। সায়রা, রওনককে জানে তুমি বের হবে? সিরাত, না, তাকে জানায়নি। সায়রা, তুমি এখন বিবাহিত, এখন যে কোনো কিছু করার আগে স্বামীর অনুমতি নেবে। সিরাত, আচ্ছা। সায়রা, রওনককে কল দিয়ে জানাও, সে যদি অনুমতি দেয় তবেই যাবে। সিরাত, আচ্ছা, আমি কল দেব, তুমি যাও, যে কাজে যাচ্ছিল। সায়রা, আমার সামনে কল দাও। সিরাত মায়ের আচরণে বরাবরের মতোই বিরক্ত। এই কি প্রথম যাচ্ছে সে ইলার বাড়ি? আগেও তো কত গেছে। এখন একদিন বিয়ে হতে না হতেই এর মধ্যে সব স্বাধীনতা শেষ। সে তো ভেবেছিল বিয়ের করলে অন্তত তার মা তার উপর খ্যাঁক খ্যাঁক করাটা কম করবে, কিন্তু এখন তো যুক্ত হয়েছে আরও এক প্যারা। যাই হোক, সে ফোন লাগায় রওনককে। প্রথমবার কল বেজে কেটে যায়। সে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তার মা তো গ্রাহ্য করে না। সে আবার কল দেয়, এবারও ধরে না। সে এবার চরম বিরক্ত। এবার শুধু মায়ের উপরেই নয়, রওনকের ওপরও। ফোন করলে যদি ফোনই না পাওয়া যায় সময় মতো, তাহলে এমন ফোন চালানোর তো কোনো দরকার নেই। সিরাত, আম্মু ফোন ধরছে না। সায়রা, তাহলে ঘরে যাও। সিরাত, মানে এটা কেমন কথা? সে ফোন ধরছে না, এতে আমার কি দোষ? আমার দরকার এখন ওর বাড়ি যাওয়াটা। সায়রা বলল, তুমি এখন শুধু এই বাড়ির মেয়ে না, এই বাড়ির বউ, তাই যখন তখন এভাবে বেরিয়ে যেতে পারবে না। সিরাত বলল, আজব তো, এখন আমার দরকার হলে আমি যাব না? ফোন ধরছে না, এটা তার সমস্যা, আমার তো না। সায়রা বলল, একবার তো বলে দিয়েছি, আর কোনো কথা না, যাও নিজের ঘরে। সে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে যায়। এরপর থেকে অনবরত কল করতে থাকে রওনকের নাম্বারে, কিন্তু প্রতিবারের মতো কল রিসিভ হয় না। কানের থাকা দুল, হাতের চুড়ি একে একে ছুঁড়ে মারে এদিক সেদিকে। রাগে দুঃখে সে ফোনটা ছুঁড়ে মারে, দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে। ওড়নাটা ছুঁড়ে ফেলে, উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানার চাদর এলোমেলো করে ফেলেছে, একসময় ঘুমিয়ে পড়ে। বাগানে খেলায় খেলায় ব্যস্ত বাড়ির ছোট সদস্যরা। ঈশান, ইনান, নাহিল, সাথে সারা, মাহিরাও আছে। সবাই মিলে ক্রিকেট খেলছে কম, লাফালাফি চিল্লাচিল্লি করছে বেশি। ইয়াশ বল করছে, সারা ব্যাটিং করছে। বাড়ির মূল ফটক থেকে প্রবেশ করে মাশরাফি। নিজ মনে গুনগুন করতে করতে এগিয়ে যায় সদর দরজার দিকে। হঠাৎ উড়ে একটা বল এসে লাগে তার কাঁধ বরাবর। ব্যথার উৎস খুঁজে ঘাড় ঘুরিয়ে তাকায় বাগানের দিকে। দেখে সারা ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেও এমন কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফি এগিয়ে যায় বাগানের দিকে। তাকে এগিয়ে আসতে দেখে সাহারার প্রাণ যায় যায় অবস্থা। ছুটে পালাবে, সে বোধটুকু আসছে না। হাতে থাকা ব্যাট পড়ে গেছে অনেক আগে। মাশরাফি এসে সাহারার সামনে দাঁড়ায়। সাহারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। মাশরাফি, কি বুঝতে পারিসনি? সাহারা, বলটা উড়ে আপনার গায়ে লাগবে। ইয়াশটা এমনভাবে বল করেছে, তা ঠেকাতে গিয়ে লেগে গেছে। মাশরাফি, ইয়াশ বল করেছে বলেই লেগেছে? সারা উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বলল। ইয়াশ প্রতিবাদ করে জানায়, এই আপু, একদম উল্টো পাল্টা বলবা না। আমি ঠিক মতোই বল করেছি, তুমি এদিক সেদিক পাঠিয়ে দাও বল। সারা, মিথ্যা বলবি না একদম। ইয়াশ, মিথ্যা তুমি বলছো। নিজে দোষ করে অন্যের ঘরে চাপাও, লজ্জা করে না? সারা,
বেশি বলতেছিস তুই, আমি মোটেও দোষ চাপাচ্ছি না। মাহিরা, এই থাম তোরা, ভাইয়া চলে গেছে। মাহিরার কথায় সারার হুঁশ ফেরে, সামনে তাকিয়ে দেখে মাশরাফি বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাদের তর্কাতর্কি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। হাঁফ ছেড়ে বাঁচল যেন সে। এবার ইয়াসের দিকে তাকিয়ে কটকটিয়ে হেসে বলে, বেশ করেছি, তোর উপর দোষ চাপিয়েছি, আরও চাপাবো। ইয়াস, আমি ভাইয়াকে নালিশ দেব তোমার নামে। সারা মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলে, দিস নালিশ, এরপর যে বালিশ পাবি আমার একটা দিস। সন্ধ্যা নেমেছে ধরণীতে। রওনক বাড়ি ফিরেছে কেবলই। ড্রয়িং রুম ফাঁকা। ডাইনিংয়ে উকি দিতে দেখে বাড়ির মহিলারা পিঠে বানাচ্ছে। কাল তারা চলে যাবে, তার ফুপিরাও চলে যাবে কাল। তাদের জন্য মূলত এইসব আয়োজন। বাড়ির মহিলাদের পাশাপাশি বাচ্চারাও পাশে। সে নাহিলকে ডেকে দেয় নিজের কাছে। নাহিল বাবার কাছে ছুটে আসে। রওনক ছেলেকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসে। রওনক, তোমার জিনিস যা এলোমেলো করে রেখেছ রাতে খাবার পর সেসব আমার ঘরে নিয়ে আসবে। গোছগাছ করতে হবে। সকাল সকাল রওনা দেব আমরা। নাহিল, আর কদিন থাকি না বাবা। রওনক, না বাবা, তোমার স্কুল বন্ধ গিয়েছে কতদিন, আমারও ছুটি শেষ। নাহিলের মন খারাপ হয়ে যায়। এর আগেও কখনো সে থাকার জন্য বায়না করেনি, তবে এবার এসে সে অনেক বেশি মজা করেছে। সে তাই তো যেতে ইচ্ছে করছে না তার। আবারও সেই একঘেয়ে জীবন। নাহিলের মন খারাপ থেকে রওনক বলে, আমরা আবার আসবো তো, তোমার স্কুল ছুটি হলেই চলে আসব। নাহিল, আচ্ছা, তখন কিন্তু বলতে পারবে না যে তোমার ছুটি নেই। রওনক, আচ্ছা বলবো না, যাও খেলো গিয়ে। ছেলেকে রেখে পা বাড়ায় নিজের ঘরে। ঘরে ঢুকে তার চোখ ছানা বড়া হয়ে যায়। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে ঝড় বয়ে গেছে। এলোমেলো বিছানা, রুমের এক কোণে গ্লাস ভাঙা অবস্থায় পড়ে আছে সিরাতের ফোন। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ওড়না, বিয়ের দিন রাতে দেওয়া চুড়ি, কানের দুল। সে বুঝে নেয় তার অনুপস্থিতিতে বাড়িতে কিছু হয়েছে। সে একে একে সব জিনিস তুলে গুছিয়ে রাখে। ফোনটা তুলে দেখে গ্লাস ফেটে গেছে, বন্ধ হয়ে আছে, তবে ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যাচ্ছে না। সিরাতকে বিছানায় এলোমেলো অবস্থায় ঘুমোতে দেখে রুমে থাকা সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোন বের করে চেক করতে যায় কত বাজে। ফোন অন করতে দ্বিতীয় দফায় চমকে যায়। 26 বার কল করা হয়েছে একটা নাম্বার থেকে। নাম্বারটা বিছানায় শুয়ে থাকা রমণীর। একটা শুকনো ঢোক গেলে ভয়ে বা আতঙ্কে নয়, বরং এই চিন্তা করে যে এই মেয়ের ঘুম ভাঙলে যে দক্ষ বাঁধবে, তা যদি বাড়ির লোকের কানে যায় তখন কি হবে। কাল একবার তাদের ঘরে চিল্লাপিল্লি শুনেছে সবাই। ইশতিয়াক তাকে গোপনে জানিয়েছে এই নিয়ে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে আছে, কেননা তারা ভেবে নিয়েছে হয়তো বিয়েটা নিয়ে তারা অখুশি। তারপরে আজ যদি আবার এমন কিছু হয়। রাত 8টা। সিরাতের ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। বিকেলের রাগটা অনেকটা চাপা পড়ে গেছে। সিঁড়ি থেকে পুরো ডাইনিং পর্যবেক্ষণ করে। সবার মাঝে রওনককেও নজরে আসে। পরক্ষণেই মুখ ফিরিয়ে নেয়। মনের মাঝে চাপা একটা অভিমান জেগে ওঠে। সেটাকে খুব একটা পাত্তা না দিয়ে নিচে নেমে আসে। সিরাত বলল, ভাবি কিছু খেতে দাও তো। রাবেয়া বলল, ভাবি কাজ করছে, তুই বস, আমি দিচ্ছি। সিরাত বলল, লাগবে না। কালকের ঘটনার পর রাবেয়া ও আতিয়ার ওপর তার তীব্র অভিমান জমেছে। এদিকে রওনক বইয়ের গলা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হাসি খুশি মুখটাতে আজ আঁধার নেমেছে। সিরাত গিয়ে বসে ডাইনিংয়ে। বেশ কিছু সময় পর মিথিলা আসে খাবার নিয়ে। রাবেয়া তাকে বলেছে তার জন্য খাবার নিয়ে যেতে। মিথিলা সিরাতের কাছে যেতেই সে বলে, ভাবি তুমি ফ্রেশ হলে আমার রুমে একটু আসো তো, প্যাকিং করতে হবে, কাল চলে যাব তো, তুমি একটু সাহায্য করো। একটু জোরেই বলে, যাতে কথাটা বসার ঘরে বসা ব্যক্তিটির
কানে অবধি পৌঁছায়। মিথিলা: তা না হয় গেলাম, তা বাবা কাকারা জানে? তাদের বলেছ? সিরাত: বলার কি আছে, বিয়ে দিয়েছে, এখনও কি বাপের বাড়িতে বসে থাকবো? মিথিলা: তবুও জানানোর একটা বিষয় আছে না? সিরাত: তোমাকে তো জানালাম, আর যার বলার সে বলে দেবে, তুমি শুধু আমাকে প্যাকিংয়ে সাহায্য করে দেবে। বসার ঘরে থাকা রওনকের কানে ঠিকই এসেছে সেই সব কথা। এও বুঝেছে কথাগুলো তার উদ্দেশ্যেই বলা, তার সাথে কথা বলবে না, তাই এই পন্থা অবলম্বন করেছে। সিরাজ যেতেই রওনক মিথিলাকে ডাকে। মিথিলা: জি ভাইয়া বলেন। রওনক: আবহাওয়া এত গরম কেন? মিথিলা তার কথার ধরনে একটু হেসে জবাব দেয়, পুরোপুরি ঘটনা তো জানি না, তবে ও হয়তো কোথাও যেতে চেয়েছিল বিকেলে, আম্মা আটকে দেয় আর বলে আপনার থেকে অনুমতি নিয়ে যেন যায়। এরপর কি হয়েছে তা জানি না, এইটুকুই শুনেছি ছোট চাচির থেকে। রওনক এবার বুঝলো পুরো ঘটনা, তার মানে এতগুলো কল দেওয়ার কারণ এটা, আর কল না ধরতেই এত গরম হয়ে আছে। সে বলল, আচ্ছা শোনো, খুব বেশি জিনিস প্যাক করবে না, একান্ত জিনিসগুলো না হলে চলে না সেই সব জিনিসই দেবে কেবল। মিথিলা: আচ্ছা, আপনি ওকে বুঝিয়ে বললে ভালো হতো না? রওনক একটু অপ্রস্তুত হয়ে বলল, রেগে আছে, কথা বললে শুনবে না। কোনো মতে কথাটা বলে স্থান ত্যাগ করে। এদিকে মিথিলা হা হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। রাতের খাওয়ার টেবিলে বাড়ির সকল পুরুষ সদস্য একত্রে খেতে বসেছে। বাড়ির বউরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। তার মধ্যে আজমল শিকদার বলে, কাল তো চলে যাবে শুনলাম, তা সিরাতের তো সামনে পরীক্ষা, ওকে কি পরীক্ষার পরে নিয়ে যাবে? রওনক বলল, না আব্বু, কাল যাবে আমাদের সাথে। আরাফাত: কিছুদিন পর তো ওর পরীক্ষা, পরীক্ষার পরে নিলে ভালো হতো না? রওনক বলল, এটা আমার সিদ্ধান্ত না, ও নিজেই যেতে চায়, আর ও ক্লাসও করে না, ওখানে থাকলে অন্তত পড়াশোনাটা ঠিকঠাক করবে। একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, নিয়মিত পড়াটা হবে। আরাফাত বলল, সেটা তুমি ঠিকই বলেছ, আমি বা ভাইজান না থাকলে বাড়িতে কাউকে ভয় পায় না, ক্লাসও করে না। রামিম বলল, আব্বু, ওর নাকি ক্লাসে যেতে লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে। আজমল বলল, তা গোছগাছ কতদূর তোমাদের? কাল রওনা করবে কখন? রওনক বলল, এই তো শেষ, সকাল সকালই বের হব, কাল নাইট ডিউটি আছে। আজমল বললেন, আচ্ছা, তাহলে আর রাত জেগো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সবার সাথে আড্ডা দিয়ে ঘরে যেতে যেতে বেশ রাত হয়। রুমে যে দেখে সিরাত ঘুমিয়ে পড়েছে, তাই সেও আর সময় ব্যয় না করে লাইট অফ করে পাশে শুয়ে পড়ে। গত দুদিন বারান্দায় ও সোফায় বসে ঘুমোনোর ফলে শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করছে। আজ তাই আর সোজা বিছানায় এসে শুয়েছে। বহুদিন বাদে তার পাশে এক রমণী, বেশ অস্বস্তি হচ্ছে তার। তবু এটায় স্বস্তির যে মেয়েটা আগেই ঘুমিয়ে পড়েছে, যদি জেগে থাকতো নিঘাত লজ্জায় মাটির নিচে চলে যেত। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে রওনকের, আর মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। গন্তব্য বাবার ঘর। ঘরের দরজা ভেড়ানো, দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে বিছানায় ঘুমন্ত ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আজমল শিকদার উঁচু করে বের হয়ে আসছে। বিছানায় বসা রওনককে একবার দেখে পাঞ্জাবি টুপি পরে নেয়, এরপর রওনককে সাথে নিয়ে বেরিয়ে আসে। আজ বহুদিন বাদে বাড়ির সব পুরুষেরা একসাথে নামাজের জন্য বেরিয়েছে, একসাথে নামাজ পড়ে বাড়ি ফেরে। ততক্ষণে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে। বসার ঘরে সবাইকে চা দিয়ে যায় রাবেয়া। রামিম বলল, মাশরাফি ভাই, আজ যেতেই হবে তোর? মাশরাফি: হ্যাঁ, কতদিন ধরে এখানে পড়ে আছি। রামিম: ফুপিরা যাক, তুই দুদিন থেকে যা। মাশরাফি: বাবা একা একা সবটা সামলে উঠতে পারছে না। আজমল বলল, মাঝে মাঝে তো এসে ঘুরে যেতে পারো, দূরত্ব তো বেশি না, তারপরেও কোনো প্রোগ্রাম ছাড়া তোমার দেখাই পাওয়া যায় না। মাশরাফি: আসবো, এরপর থেকে সময় পেলেই। তাদের রওনা করার সময় হয়ে এসেছে।
রওনাফ ও নাহিল তৈরি হয়ে বসার ঘরে সবার সাথে কথা বলছে। সিরাত এখন তৈরি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বেঁধে নিচ্ছে। এই সময় হাজির হয় আতেয়া ও রাবেয়া। আতেয়া, তৈরি হয়েছিস? সিরাত, দেখতেই তো পাচ্ছ। আতেয়া, চলে যাবি আমাদের রেখে? সিরাত, তো বিয়ের পর কি খুঁটি হয়ে বসে থাকবো? রাবেয়া, দেখ সোনা, যাওয়ার সময় এমন রাগ করে থাকিস না। তারা তো মেহমান, আরও মুরব্বি মানুষ, তাদের কি বলতাম বল? বললেও কি বুঝতো? আতেয়া বলল, চিনিস তো তাদের কেমন এক গোছের মানুষ, আমরা কিছু বললে তার ভারটা তোর উপরেই পড়তো। সিরাত, হ্যাঁ, তাই বলে বাড়ি এসে তোমাদের বাড়ির মেয়েকে অপমান করে যাবে, আর কিছু বললে যত বাহানা। বাদ দাও, যাওয়ার সময় এই বিষয়ে কিছু বলতে চাই না। আতিয়া বলল, আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস তাই না? সিরাত বলল, এতটাও গুরুত্বপূর্ণ কেউ না তোমরা, আর যেখানে নিজের মা বাবার থেকে কোনো আশা রাখি না, সেখানে পর মানুষের থেকে আশা করাটাই ভুল। সিরাত বেরিয়ে আসে ঘর থেকে, পেছনে ফেলে যায় অসহায় একটা মুখ। সন্তানতুল্য মেয়েটার মুখে পর শব্দটা যেন একটু বেশি আঘাত করেছে। বিয়ে হয়ে আসার পর মাতৃত্বের স্বাদ দিয়েছে এই মেয়েটা। সিরাত একে একে বাড়ির সবার থেকে বিদায় নেয়, এগিয়ে যায় মায়ের কাছে। সিরাত বলে, চলে যাচ্ছি আম্মু, আর জ্বালাবো না তোমাকে, আর বিরক্ত হবে না তুমি আমার দ্বারা। আসছি। তুমি তো বলো আমার বুদ্ধি কম, বুঝি না, তাই একটু দোয়া করবে যেন আল্লাহ আমাকে সংসার করার বুঝ দেয়। সাইরা বললেন, সাবধানে থাকবে, পড়াশোনাটা মন দিয়ে করবে, খাওয়া দাওয়ার দিকে একটু গুরুত্ব দেবে। আরাফাত সিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। সারা সে সমানে চোখের পানি ফেলছে। বাড়িতে এই একটা মানুষ ছিল যার সাথে সারা দিন ঝগড়াঝাটি মারামারি করত, এখন একা হয়ে যাবে সে। মাহিরা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাশরাফি দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে, দেখে মনে হচ্ছে তাকেই বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে। মিথিলা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা ননদ কম, বোন বেশি ছিল, তার সকল আবদার থাকতো ছোট মা না হয় ভাবির কাছে। কাল রাতেও তার কাছে খাবার চাইলো, প্যাকিং করে দিতে বলল, এখন আর আবদার করবে না। রামিম গাড়ির দরজা খুলে দেয় বোনকে বসার জন্য। সিরাত গাড়িতে উঠে বসে, পাশেই নাহিল বসে আছে। তার মন একটু খারাপ, সবাইকে ছেড়ে যেতে হচ্ছে তাই। আবার ভালো, কেননা মিশু যাচ্ছে তার সাথে, আর তার একা একা লাগবে না। রামিম বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ওইখানে গিয়ে আবার ভাইকে ভুলে যাস না, কল দিস নিয়মিত, আর পাগলামিটা একটু কম করিস, সবার খেয়াল রাখবি। সিরাত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। রওনাফের কাছে এসে বলে, ভাইয়া ওর খেয়াল রেখো। জানি তোমাকে বলার দরকার হবে না, তুমি নিজ দায়িত্বে ঠিকভাবে পালন করবে। কি করব বলো, ভাই তো, না বলে শান্তি পাচ্ছি না। ও শান্ত একটা মেয়ে, মাঝে মাঝে একটু পাগলামি করে, একটু দেখে রেখো। রওনাফ রামিমের এক হাত নিজের দুই হাতের মাঝে নিয়ে বলল, চিন্তা করিস না, তোর বোন আমার কাছে ভালো থাকবে, ওকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব আমার, কখনো অভিযোগ করার সুযোগ দেব না। রওনাফ গাড়িতে উঠে বসে, এবার পেছন ঘুরে সিরাতের মুখটা দেখে। কাল থেকে কোনো কথা বলেনি এই মেয়ে। যাক, একদিক থেকে ভালোই গেছে, কথায় কথায় ঝগড়া লেগে গেলে হিতে বিপরীত হয়ে যেত। এখন চুপ থাক, বাসায় গিয়ে না হয় সরি বলে মিটমাট করে নেবে। সরি বলতে পুরুষ মানুষের আবার লজ্জা কিসের? একটা সরি যদি সব ঠিক করতে পারে, তবে সে 1000 বার সরি বলতে রাজি। ভাবনা শেষে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়, পা বাড়ায় অজানা ভবিষ্যতের দিকে। শিকদার বাড়ির প্রতিটা সদস্য দাঁড়িয়ে থাকে তাদের গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত। সারা সে সমানে কেঁদে যাচ্ছে, যেন বোনের চলে যাওয়াতে তার চেয়ে দুঃখী আর কেউ নেই। একসাথে থাকলে করে মারামারি, আবার আলাদা হলে কেঁদে কেটে একাকার করে। মাহিরা বলল, ও মামা, ওকে নিয়ে যাই আমাদের সাথে, কয়দিন থাকলে মন ভালো হয়ে যাবে। মনিরা বললেন,
হ্যাঁ ভাইজান, ওকে নিয়ে যায়। আরাফাত, ওকে আবার আনতে কে যাবে? মনিরা, মাশরাফি দিয়ে আসবে ওকে, বেশি দূর তো না, যাক আমাদের সাথে। আরাফাত, যাক, কি আর করার, তবে তাড়াতাড়ি দিয়ে যেও। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। সাথে সারা। বেড়াতে যাওয়ার কথা শুনে বোনের দুঃখ উধাও হয়ে গেছে। পেছনের সিটে বসে দাঁত বের করে হাসছে। মাশরাফি লুকিং গ্লাস থেকে তা দেখে বিড়বিড় করে বলে, বোনের জন্য তো কেঁদে কেটে বন্যা বনিয়ে দিচ্ছিল, এখন হাসছে দেখো, পাল্টিবাজ মেয়ে মানুষ কোথাকার। শিকদার বাড়িতে আজ অন্য দিনের মতো হইচই পরিবেশ নেই, সব কিছু শান্ত, বাচ্চাদের হাসির আওয়াজ নেই, বনে বনে ঝগড়া নেই। আতিয়া নিজের ঘরে চুপ করে বসে আছে। মানুষের কথা ঠিক কতটা আঘাত দিতে পারে তা আজ সে খুব ভালো করে বুঝতে পেরেছে। ওই মেয়েটার দোষ কী দেবে? সত্যি তো, তাদের বাড়িতে এসে তাকে একগাদা কথা শুনিয়ে গেল, অথচ পাশে থাকা একান্ত আপন মানুষগুলো কিছুই বলল না। সামাজিকতা, আত্মীয়তা, সম্মান, এতই যে এমন নিকৃষ্ট ভাষায় হেয় করার পরেও কেউ কিছু বলেনি। মেয়েটা তো আশা করেছিল তার হয়ে কেউ একটু কথা বলবে। তাকে তো ওই মেয়েটা মায়ের জায়গায় বসিয়েছিল, মা হয়ে মেয়ের অপমান চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। তাই তো আজ যাওয়ার আগে সব সম্পর্কের ইতি টেনে গেল পর শব্দটা দ্বারা। মনিরা বেগমও তার পরিবার কিছু সময় আগেই বাড়িতে এসে পৌঁছেছে। সারা আর মাহিরা ক্লান্ত শরীর দুটো এলিয়ে দিয়েছে সোফায়। আধা শোয়া অবস্থায় দুজন জুড়িয়ে গেছে রাজ্যের গল্প। দিন দুনিয়া ধ্যান তাদের নেই বললেই চলে। মাহিরাদের বাড়ি থেকে শিকদার বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টার পথ। আকস্মিক শব্দে তাদের ধ্যান ভাঙে। মাশরাফি বড় বড় দুটো লাগেজ এনে ধপ করে ফেলেছে বসার ঘরে। মাহিরা লাফিয়ে উঠে বুকে থুতু ছিটিয়ে বলে, ভাইয়া, এভাবে কেউ রাখে? ভয় পেয়েছি না। একটু সাবধানেও তো রাখা যায়, যদি নষ্ট হয়ে যেত। মাশরাফি, 2 অকর্মণা তো এসে নেতিয়ে পড়েছিস, এই ভারী ভারী জিনিসগুলো কে আনবে? মাহিরা বলল, তুমি তো আনছিলে। মাশরাফি, আমি আর পারবো না, যা তুই আর সারা গিয়ে ছোট ছোট ব্যাগগুলো নিয়ে আয়। সারা, আমরা? ঢোক গিলে বলল। মাশরাফি, হ্যাঁ তোরা, বড় দুটো আমি এনে রেখেছি, বাকিগুলো আন। আর আম্মু, তোমার বাপের বাড়ি গেলে কি মাসের বাজারটুকুও আনতে হবে? হ্যাঁ, তোমাকে কি মেলা অভাবে রাখে আব্বু? মনিরা, আমি কি করব? আমি তো ভাইজানদের নিষেধ করি, তাও প্রতিবার এসব ধরিয়ে দেয়, না আনলে মন খারাপ করে। মাশরাফি, হ্যাঁ, এই জন্যই একবারই মেয়েকে বিয়ে করতে হয় না। যা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সারা ও মাহিরার দিকে তাকিয়ে ধমকে সুরে বলে মাশরাফি। সারা ও মাহিরা দৌড়ে গাড়ির কাছে চলে যায়। দেখে বেশ কিছু ছোট ছোট ব্যাগ রাখা, এক একটায় এক এক ধরনের জিনিস। তাদের দেখে মাথা ঘুরে ওঠে, এত সব তাদের নিতে হবে। এ তো পুরো মাসের বাজার, নারকেল থেকে শুরু করে পিঠা, সবজি সব আছে। সারা, বইন রে, এতগুলো নিতে নিতে তো সন্ধ্যা, আমার তো এখনই শরীর ভেঙে আসছে। মাহিরা, আমার তো মাথা ঘোরে, জিনিসপত্র দেখে মনে হচ্ছে আম্মু গত মাস খেতে পায় না। ভাইয়া ঠিকই বলেছে, এক বাড়ির এক মেয়েকে বিয়ে করতে হয় না। সারা, তোর ভাইয়া কেমন? অত বড় সড়ো ষাঁড়ের মতো শরীর থাকতে আমাদের মতো 2টা ইঁদুরকে পাঠাইয়াছে জিনিসপত্র আনতে। মাহিরা, বেশি কথা না বলে চল, নইলে আবার এসে দেবে এক ঝাড়ি। তারা একটা একটা করে জিনিস এনে বাড়ির ভেতরে রাখে, বসার ঘরে এনে জমা করে সব। একে একে সব এনে রাখার পর রুমের উদ্দেশ্যে পা বাড়তে যাবে, তখন পেছন থেকে বলে ওঠে, এগুলো এখানে রাখার জিনিস? মাহিরা বলে, ভাই আর পাচ্ছি না, কাল রেনু আন্টি আসলে তাকে দিয়ে সরিয়ে রাখবো। মাশরাফি বলল, সে পর্যন্ত এখানে থাকবে? যা নিয়ে রান্নাঘরে রেখে আয়। মাহিরা বলল, ভাইয়া আজ না।
মাশরাফি: যা বলছি তাই কর, একটু শরীর নাড়াতে ইচ্ছে করে না, সব রেখে তারপর ঘরে যাবি। এই সারা, ধর নিয়ে যা। সারা বলল, ভাইয়া আমি তো মেহমান, আমাকে দিয়ে এত কাজ করাবেন? মাশরাফি: তো কি দুজনে হাতে হাতে রেখে আসবি? সারা ধূপধাপ পা ফেলে যায় আর বলে, বাল করতে আসছি, এ বাড়ি কালই বাড়ি চলে যাব। মাশরাফি যেতে যেতে বলে, যাস, তোরে কেউ ধরে রাখেনি, আসছে নাটকবাজ মেয়ে মানুষ, শরীর নাড়তেই মন চাই না মোটে। দীর্ঘ সময় জার্নি করার পর সকলেই বেশ ক্লান্ত। গাড়ি থেকে নেমে একটা বহুতল ভবনের সামনে সিরাত পুরো রাস্তায় চুপ ছিল। মাঝে মাঝে নাহিল দু একটা কথা বলেছে আর তার জবাব দিয়েছে এই যা। রওনক লাগেজ নিয়ে সামনে সামনে হাঁটছে আর নাহিল সিরাতের হাত ধরে হাঁটছে। লিফটের সাহায্যে চলে যায় 6 নম্বর ফ্লোরে। সেখানে মুখোমুখি দুটো ফ্ল্যাট। দুই বন্ধু একই সাথে কিনেছিল বছর 3 আগে। এরপর থেকে নাহিলের দেখাশোনা অনেকটা আয়েশাই করে। যেমন যে দিনগুলো রওনকের নাইট শিফট থাকে সেই সব দিন নাহিল আয়েশার কাছে থাকে। ফ্ল্যাটে প্রবেশ করার পর কেমন গুমোট পরিবেশ। দরজা জানলা সব খুলে দেয় যেন বন্ধ বাতাসটা বের হয়ে যায়। সিরাত আশেপাশে তাকিয়ে পুরো ফ্ল্যাটটা পর্যবেক্ষণ করে। 2 রুমের ডাইনিং, ড্রয়িং, কিচেন, ছোটোখাটো ছিমছাম একটা ফ্ল্যাট, চারিদিকে বেশ সাজানো গোছানো। ড্রয়িং রুমের একটা কর্নারে পুরো দেওয়াল জুড়ে রওনক ও নাহিলের অনেক অনেক ছবি টাঙানো, নাহিলের ছোট বড় বিভিন্ন সময়ের। বাসার ভেতরটা দেখলে কেউ বলবে বাড়ির মালিক বেশ রুচিশীল। রওনক তাদের সোফায় বসিয়ে রেখে রুমে যায়। কয়দিন না থাকার কারণে সব কেমন ধুলো জমে গেছে। প্রথমে নাহিলের রুমে যায়, সেখানে বিছানাপত্র ঝেড়ে চাদর চেঞ্জ করে দেয়। বসার ঘরে ফিরে এসে বলে, যাও, ওই রুম পরিষ্কার করে দিয়েছি, ওখানে গিয়ে বিশ্রাম করো, আমি এই দিকটা পরিষ্কার করে ফেলি। সিরাত বলল, একা একা করতে গেলেন কেন? আমাকে বললে আমি সাহায্য করে দিতাম। রওনক বলল, আজ বিশ্রাম নাও, এরপর করবে। তার উপর তুমি এখানে নতুন, কোথায় কি রাখা খুঁজে পাবে না। নাহিলকে নিয়ে ওই ঘরে যাও, আমি পারব করতে। সোফায় অর্ধঘুমন্ত নাহিলের উদ্দেশ্যে বলে, বাবা এখানে ঘুমোই না, ঘরে গিয়ে পোশাক পাল্টে শুয়ে পড়ো। সিরাত নাহিলকে নিয়ে ঘরে চলে যায়। নাহিল ঘরে ঢুকেই সোজা বিছানায় চলে যায়। তা দেখে সিরাত বলে, এই ছেলে, পোশাক বদলাবি না? বাইরে ধুলো ময়লা নিয়ে ঘুমাচ্ছিস? নাহিল বলল, আমার এনার্জি শেষ, এখন পারবো না, আমার ঘুম পাচ্ছে। সিরাত তার হাত টেনে ধরে বলে, ওঠ, এভাবে শোয় না, যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। নাহিল বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। সিরাত, তোর বাপের ডাক দিয়ে বলবো তুই খাটাসের মতো ঘুমাতে যাচ্ছিস। নাহিল বলল, ওফ, তুমি ভীষণ জ্বালাচ্ছ আমাকে, যাচ্ছি, আর ডাকতে হবে না। সিরাত মুখ ভেঙচি কেটে বলে, কি মানুষ রে, তারে নাকি জ্বালায়। জামা কাপড় কই তোর? আঙুল দিয়ে কাবার্ডের দিকে ইশারা করে। সিরাত সেখান থেকে গেঞ্জি প্যান্ট বের করে তার দিকে ছুঁড়ে দিয়ে বলে, ওয়াশরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না, তাড়াতাড়ি বের হবি, আমিও ফ্রেশ হব। নাহিল কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এই ফাঁকে সিরাত ড্রয়িং রুমে এসে তার লাগেজটা নিয়ে যায়। রওনক তখন তার শোবার ঘরে চলে গেছে। ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি তার, রাতে আবার হসপিটাল যেতে হবে। আর ছেলেকে নিয়ে খুব একটা চিন্তা নেই তার সাথে থাকার জন্য একজন লোক আছে। আর রায়ান ও আয়েশা গতকালই চলে এসেছে, তাই আরও একটু স্বস্তি পাচ্ছে। নাহিল বের হতেই সিরাত কাপড় জামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এত সময় জার্নি করে শরীর কেমন চিটচিটে লাগছে, তাই একেবারে গোসল করে বের হয়। বসার ঘরে এসে দেখে রওনক রাইস কুকারে ভাত বসিয়ে রেখেছে, তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। সিরাত সেই দিকে এগিয়ে যায়। সিরাত বলল, আমাকে দিন, আমি করছি। রওনক বলল, করছি তো আমি। সিরাত বলল, সব কিছু তো একা একাই করছেন। দরজায় বেল বাজার শব্দে সিরাতের বাক্য আর সম্পূর্ণ হয় না। দুজনের মনোযোগ সেদিকে চলে যায়। রওনক বলে, যাও তো, একটু দেখো কে এসেছে। সিরাত
গিয়ে দরজা খুলে দেয়। আয়শা একটা বাটি হাতে দাঁড়ানো, তাতে ঢাকনা দেওয়া, পেছনেই রায়হান, তার হাতেও বাটি। সিরাত, আপনারা আসেন, ভিতরে আসেন। সিরাত দরজা থেকে সরে গিয়ে তাদের ভেতরে আসার জন্য জায়গা করে দেয়। আয়শা ও রায়হান ঘরে প্রবেশ করে হাতে থাকা বাটিগুলো ডাইনিংয়ে রেখে আয়শা গিয়ে সোফায় বসে আর রায়হান চলে যায় রান্নাঘরে। আয়শা সিরাতকে কাছে ডেকে পাশে বসতে বলে সিরাত এগিয়ে যায় তার পাশে বসে। আয়শা, তোমাদের জন্য খাবার এনেছি, এখন আর কষ্ট করে রান্না করার দরকার নেই। সিরাত, কিন্তু নাহিলের বাবা তো ভাত বসিয়েছে, এখন তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছে। আয়শা, এখন গিয়ে বলো এইসব রান্না করতে হবে না, আর ভাত যা রান্না হয়েছে তা রাতে খাবে। এই বেলায় রান্না করতে বসলে দুপুরের খাবার রাতে খেতে হবে। এতক্ষণ নিশ্চয়ই সবার খিদে পেয়ে গেছে। সিরাত বলল, না আপু, আসার পথে খেয়েছিলাম সবাই, তাই ক্ষুধা পাইনি সেইভাবে। আয়শা, নাহিল কোথায়? ওকে দেখছি না, সে তো এসেই ঘুম, বলে কি তার এনার্জি শেষ, পোশাকটা পর্যন্ত বদলাতে চায়নি। কত জোর করার পর যখনই ওর বাবার ভয় দেখালাম সুরসুর করে চলে গেল। আয়েশা বলল, হা হা, শোনো, আমি তো তোমার সামনের ফ্ল্যাটেই থাকি, ভাইয়া বাসায় না থাকলে যদি কোনো দরকার হয় চলে যাবে। সিরাত বলল, আচ্ছা আপু, যাব। তারা দুজনে আরও কিছু সময় গল্প করে। এদিকে রায়হান গিয়ে রওনকের কাছে দাঁড়ায়, দেখে রওনক সবজি কাটছে রান্না করার জন্য। তা দেখে বলে, রায়হান, তোর ভাবি কত কষ্ট করে রেঁধে বেড়ে আনলো, আর তুই এখন সবজি কাটছিস? তোকে ফোনে বললাম, তাও কেন করতে হবে? রওনক বলল, আমিও তো নিষেধ করে দিয়েছি, তাছাড়া ওদের জন্য রাতের খাবার তৈরি করে রেখে যাব, নাইট ডিউটি আছে আজ, যদি খাবার না থাকে দুজনে না খেয়েই ঘুমিয়ে থাকবে। রায়হান বলল, যে পরিমাণ খাবার আছে তা তোরা কাল সকাল পর্যন্ত খেতে পারবি, এইসব রাখতো, তোর সাথে কথা আছে আমার। রওনক বলল, কি কথা? রায়হান, তোর প্রাক্তন শালা আজ হসপিটালে এসেছিল। রওনক বলল, কেন এসেছিল, জানিস কিছু? রায়হান, তেমন কিছু জানি না, তবে তোর খোঁজ খবর নিচ্ছিল। রওনক, আচ্ছা, এই বিষয়ে এখন বাদ দে, আর কারোর কাছে বলবি না, আয়শা ভাবিকেও না। রায়হান, আচ্ছা বলবো না, তুই এখন এইসব রাগ, খাবি চল, বিকেল হয়ে এলো। রওনক, চল আমাদের সাথে খাবি। রায়হান, আমাদের খাওয়া শেষ, তোরা খা, আসি এখন। রায়হান ও আয়শা চলে যায়। রওনক সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দেয়। সিরাত খাবারগুলো টেবিলে সাজায়। রওনক এসে হাজির হয় ডাইনিংয়ে। সিরাত, নাহিলকে কি ডাকবো? ও তো খেয়েছে সেই কখন। রওনক, তুমি খেতে বসো, আমি ডেকে আনছি। রওনক চলে যায় ছেলের কাছে। ছেলে তার ঘুমিয়ে কাঁদা, সে পাশে বসে কয়েকবার ডাকে, সে ওঠে না। সিরাত এসে বলে, আপনি খেয়ে নিন, ও উঠলে আমি খাইয়ে দেব। আপনি তো হসপিটালে যাবেন, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। রওনক সিরাতের কথা মেনে নেয়। দুজন একসাথে খাওয়া শেষ করে। সন্ধ্যা 7টায় রওনক রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। সিরাত নাহিলের ঘরে আছে। আসার পর থেকে একবারও সে রওনকের ঘরে পা রাখেনি। রওনক বার কয়েক বলেছে তাকে, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে গেছে। সে তৈরি হয়ে বেরিয়ে আসে ঘর থেকে। একবার উকি দিয়ে নাহিলের ঘরে, নাহিল ঘুম, সিরাত ঘরে নেই। ভেতরে প্রবেশ করে ছেলের কপালে হাত বুলিয়ে একটা চুমু খেয়ে ব্যালকনিতে যায়। সিরাত সেখানেই বসে আছে। রওনকের উপস্থিতি সে আগেই টের পেয়েছে। রওনক বলল, আমাকে বের হতে হবে এখন। সিরাত বলল, আচ্ছা। রওনক বলল, দুজনে সাবধানে থাকবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কোনো সমস্যা হলে আমাকে কল করবে, না হলে রায়হানদের ফ্ল্যাট সামনে আয়শা ভাবিকে কল করবে। সিরাত, আচ্ছা। রওনক, আয়শা ভাবির নাম্বার আছে? সিরাত, না। রওনক বলল, ফোন দাও, সেভ করে দিই। সিরাত বলল, ফোন নেই। রওনক বলল, নেই মানে কোথায় আছে? সিরাত, ওই বাড়ি থেকে আনিনি। রওনক বলল, আনুনি কেন, একদম নষ্ট হয়ে গেছে? সিরাত, না, ভালো আছে, শুধু গ্লাস ফেটেছে। রওনক, তা আনুনি কেন? এখন ফোন পাবে কোথায়? আমি তো 2-1 দিনের মধ্যে সময় করে উঠতে পারবো না। আমি বাড়ি না থাকলে বাড়িতে যোগাযোগ করবে কিভাবে? আমি বা কিভাবে খোঁজ খবর নেব তোমাদের?
সিরাত বলল, আয়েশা ভাবিকে কল করে জেনে নেবেন। রওনক বলল, আর বাড়ির লোক? সিরাত, আপনার কাছে কল করলেই জানতে পারবে, আলাদা করে আমার সাথে কথা বলার কিছুই তো নেই। রওনক বলল, এটা কোনো কথা? ফোনটা রেখে আসার কোনো মানে হয়? সিরাত বলল, ফোনের কি দরকার? আমার স্বামী সন্তান তো আমার কাছেই থাকে, আর কারোর খবর নেওয়ার তো কোনো দরকার নেই। রওনক বলল, মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বকছো, আমি বের হচ্ছি, দরজা লক করে দিও। রওনক চলে যায় তার কর্মস্থলে, রেখে যায় অনুভূতি শূন্য একটা মানবীকে। রওনক যাওয়ার পর সে নাহিলকে জোরপূর্বক তুলে খাইয়ে দেয়। ছেলেটা যা ঘুম দিচ্ছে, আজ 3টায় ঘুমিয়েছে, এখন বাজে রাত 8টা। খেয়ে দিয়ে আবার ঘুম। সিরাত নিজের জীবনের হিসেব কষতে থাকে। হিসেব করে দেখে তার জীবনে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। জীবনে দর কষাকষি শেষে ব্যালকনি থেকে উঠে আসে। ব্যালকনি দরজা লক করে বিছানায় শরীর এলিয়ে দেয়। বালিশে মাথা রাখতেই তার পুরনো ক্ষতরা তাজা হয়ে ওঠে। দু চোখ বেয়ে অঝোর ধারায় বইছে। নিস্তব্ধ রাতে কেউ টের পেল না এক রমণীর হৃদয়ের আর্তনাদ। হাসপাতালের ডিউটি শেষে বাড়ির দিকে রওনা হয় রওনক। মাথার মধ্যে চিন্তা নামক ঘুণ পোকা উকিঝুঁকি দিচ্ছে। তার উপর নতুন চিন্তার কারণ বাসায় রেখে আসা দুজন। কাল রাতের পর আর যোগাযোগ হয়নি। আয়েশাকেও ফোন করে ডিস্টার্ব করতে মন সায় দেয় না তার। ভাবনা চিন্তার মাঝেই চলে আসে বাড়ির সামনে, গাড়ি পার্ক করে সোজা চলে যায় তার ফ্ল্যাটে। মানুষ দুটোকে সুস্থ সবল অবস্থায় না দেখা পর্যন্ত শান্তি মিলবে না। দরজার সামনে দাঁড়িয়ে চাবি দ্বারা লক খুলে ভেতরে প্রবেশ করে। ডাইনিং রুমে ঢুকেই চোখে পড়ে নাহিলকে। সে উঠে বসে আছে, আর একজনকে আশেপাশে দেখা যাচ্ছে না। ছেলের কাছে গিয়ে এসে বসে। রওনক বলে, কখন উঠেছ? নাহিল, সেই ভোরে। রওনক, তোমার মিশু কই? নাহিল, ও তো ঘুমায়। রওনক, 8টার বেশি বাজে, ডাকোনি? নাহিল বলল, ডেকেছিলাম, উঠে আমাকে খাইয়ে আবার ঘুমিয়েছে। রওনক, যাও ডেকে তোলো। নাহিল রওনকের কথা মতো তাকে ডাকতে যায়। রওনক চলে যায় নিজের ঘরে। যেমন রেখে গেছিল তেমনই আছে। মেয়েটা একবারও আসেনি এই ঘরে। সে ভাবনাগুলো সাইডে রেখে ফ্রেশ হয়ে নেয়। নাহিল, এই মিশু, ওঠো, 8টা বেজে গেছে। সিরাত, জ্বালাস না, ঘুম ঘুম কণ্ঠে বলে। নাহিল, বাবা এসেছে, তোমাকে উঠতে বলেছে। সিরাতকে ধরে এক প্রকার ঝাঁকাতে লাগে। বিরক্ত হয়ে উঠে বসে সে। সিরাত, এত জ্বালাচ্ছিস কেন? নাহিল, বাবা এসেছে। সিরাত, তো আমি কি নাচবো? যা সর, আমি ঘুমাবো। চাইলে তুইও ঘুমাতে পারিস, তবু আমাকে বিরক্ত করিস না বাপ। নাহিল বলল, বাবা তোমাকে ডেকে দিতে বলেছে। সিরাত বিরক্ত হয়ে বিছানা ছাড়ে, ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। রাতে করে ঘুমানোর ফলে ঘুম পুরো হয়নি। ভোরে উঠে কালকে তরকারি গরম করে নাহিলকে খাইয়ে তারপর আবার ঘুমিয়েছে। ডাইনিংয়ে রওনক খাবার সাজাচ্ছে। আসার পথে সে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। আগমন ঘটে সিরাত ও নাহিলের। তাদের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দেয়। বলে, রওনক, দুজনেই খেতে বসো, পরে বলে কোনো শব্দ শুনতে চাই না। নাহিল বলল, বাবা আমি তো খেয়েছি। রওনক বলল, যা খেয়েছো হজম হয়ে গেছে, এখন আবার খাবে। নাহিল, কিন্তু? রওনক, কোনো কিন্তু না, বসো। নাহিল বাধ্য হয়ে বসে যায় খেতে। সিরাত ইতিমধ্যে সাজানো প্লেট থেকে একটা একটা নিয়ে খেতে শুরু করেছে। রওনকও বসে যায়। খাওয়ার মাঝে বলে, রওনক, তৈরি হয়ে থাকবে, রায়হান আঙ্কেল যাওয়ার সময় তোমাকে স্কুলে নামিয়ে দেবে। এবার সিরাতের উদ্দেশ্যে বলে, বিকেলে মার্কেটে যাবে, কি কি দরকার লিস্ট করে ফেলবে। এখন দরকার নেই কিছুর, যখন লাগবে তখন বলবো আপনাকে। চলবে।